এক কোশ্চেন আলোচনার দ্বিতীয় পর্বে আমি আবারও আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত আলোচনাতে টেক কোশ্চেনের বেসিক এবং কয়েকটা রুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তারপর থেকে আলোচনাটা করব এবং আশা করি আজকের আলোচনাটা মাধ্যমে টেক কোশ্চেনের আলোচনাটা শেষ করতে পারবো। আর তোমরা যারা গত আলোচনাটা দেখেছো বা গত টিউটোরিয়ালটা দেখেছো তাহলে তাদের জন্য একটু ভালো হবে, আর যারা না দেখে থাকো তাহলে তোমরা একটু কষ্ট করে দেখে নিও, এটা ইউটিউব চ্যানেলে আছে। ঠিক আছে? আর আমি আবারও স্মরণ করে দেই যে আজকে যে সিলেবাসটার আলোচনা হলো নবম দশম শ্রেণীর ইংরেজি সেকেন্ড পার্টের ৯ নাম্বার প্রশ্নের আলোচনা। সেখানে আমাদের টেক কোশ্চেনটা আসে। ঠিক আছে? চলো শুরু করা যাক। আমি সংক্ষেপে আবারও ডেফিনিশনটা বলে দিই যে ট্যাগ কোশ্চেনটা হলো যে a short question that we add to the end of a statement. A tag question turns the statement into a question. অর্থাৎ একটা ট্যাগ কোশ্চেন হলো যে একটা স্টেটমেন্টের শেষে ছোট্ট করে জুড়ে দেওয়া আরেকটা প্রশ্ন। ঠিক আছে? A tag question turns the statement into a question. অর্থাৎ যখন এই ট্যাগ কোশ্চেনটা দেওয়া হয় তখন এটা পুরা সেন্টেন্সটাকে প্রশ্নে রূপান্তর করে। ঠিক আছে? উদাহরণটা দেখো, COVID-19 is destroying our lives and economy. ঠিক আছে? এটা হলো একটা স্টেটমেন্ট। এটার পরে এই যে isn't it আছে এই প্রশ্নটা, সেটাই হলো ট্যাগ কোয়েশ্চেন। এখন ট্যাগ কোয়েশ্চেন আমরা কেন ব্যবহার করি? ট্যাগ কোয়েশ্চেন ব্যবহার করি একজন শ্রোতা তার পক্ষে সে যে স্টেটমেন্টটা দেয়, যে কথাটা বলে, সেই কথাটা নিশ্চিত হওয়ার জন্য, যেটা সত্য না মিথ্যা এই জিনিসটা নিশ্চিত হওয়ার জন্য সে কি করে এই প্রশ্নটা করে। ঠিক আছে? আমরা সেদিকে আলোচনা না বাড়িয়ে কাজে চলে যাই। ওকে, নাম্বার 6, রুল নাম্বার 6, লেটাস থাকলে, অর্থাৎ স্টেটমেন্টের মধ্যে যদি লেটাস থাকে তাহলে তোমরা ব্যবহার করবে কি শ্যাল উই। ঠিক আছে? আর যদি স্টেটমেন্টের মধ্যে লেট মি, লেট হার, লেট হিম অর লেট দেম এগুলি থাকে তাহলে তোমরা কি করবে উইল ইউ অথবা ওন্ট ইউ। ছোট্ট একটা পার্থক্য আমরা উদাহরণগুলি দেখলে বুঝতে পারবো। দেখো এখানে প্রথম বাক্যটা লেট আস প্লে ফুটবল। ঠিক আছে? এখানে কি দিয়েছি শ্যাল উই দিয়েছি। এখন দেখো লেটের পরে কি আছে আস আছে, এই কারণে আমরা শ্যাল উই দিয়ে দিলাম। ঠিক আছে? খুব সিম্পল। আচ্ছা, পরের বাক্যটা দেখো লেট মি গো আউট। এটা হলো স্টেটমেন্ট। এটা কি দিয়ে শুরু হচ্ছে লেট এবং তারপরে কি আছে মি আছে, এখানে কিন্তু আস নাই। শুধুমাত্র আসের ক্ষেত্রে শ্যাল উই, এটা মনে রাখবে। আর লেট মি এবং লেট দেম এগুলি, লেট হিম, লেট হার, হ্যাঁ এগুলি যদি থাকে তাহলে তোমরা কি করো চোখ বুঝে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ ব্যবহার করে ফেলবে। ঠিক আছে? এবার আসো 7 নম্বর রুলে। 7 নম্বরটা হলো যে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে প্রথমে শুরু হয়। তখন ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব প্লাস যদি আদার ওয়ার্ড, আদার ওয়ার্ড বলতে ইউ ছাড়া যদি অন্য ওয়ার্ড থাকে তাহলে তোমরা কি করবে একে উইল ইউ অথবা ওন্ট ইউ ব্যবহার করে ফেলবে। আর যদি ভার্বের পরে ইউ থাকে তাহলে তোমরা কি করবে ডোন্ট আই অথবা ডোন্ট উই। ঠিক আছে? এটা আমরা ক্লিয়ার হব উদাহরণের মাধ্যমে। যেমন দেখো গো দেয়ার, এখানে দেখো গো দেয়ারটা স্টেটমেন্ট। ঠিক আছে? ওকে, এখানে গোটা ভার্ব আর তারপরে কি দেয়ার অর্থাৎ ইউ না, যেহেতু ইউ না সেহেতু তোমরা কি ব্যবহার করে ফেলবে উইল ইউ ব্যবহার করবে অথবা ওন্ট ইউ ব্যবহার করবে। ঠিক আছে? আর তোমাদেরকে আবারও বলি তোমরা নোট করে রাখো, তোমরা যখন ক্লাসটা শুনছো তোমরা খাতাতে নোট করে রাখো। ঠিক আছে? ভালো হবে। তারপরে দেখো থ্যাংক ইউ। ঠিক আছে? এই যে থ্যাংক ইউ, থ্যাংক একটা ভার্ব, থ্যাংক এর পরে কি আছে ইউ আছে। ঠিক আছে? তো আমি পুরো বাক্যটা বলছি থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই যে থ্যাংক এর পরে ইউ আছে এই জন্য কি হয়ে যাবে ডু আই অথবা ডোন্ট আই ব্যবহার করবে। ঠিক আছে? এটাই, এটা সিম্পল রুল। তোমরা শুধু একটু মনে রাখবে গোর পরে অন্য ভার্ব থাকলে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ, আর ভার্বের পরে ইউ থাকলে ডু আই অথবা ডোন্ট আই। ঠিক আছে? চলো 8 নম্বরে যাই। কারণ কমপ্লেক্স সেন্টেন্সের যে আমরা ট্যাগ করব, যে
কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগটা কিভাবে করবো? কমপ্লেক্স সেন্টেন্সের কি থাকে? সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। প্রিন্সিপাল ক্লজটা কি? যে ক্লজটা কি করে অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারে সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজটা হলো সেই ক্লজ যে ক্লজটা কি করে তার অর্থ পরিষ্কার করার জন্য, ক্লিয়ার করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করে। এজন্য সাবঅর্ডিনেট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। আমরা এখন সাবঅর্ডিনেট ক্লজের আমি ক্লাসে প্রায় সময় বলে রাখি যে সাবঅর্ডিনেট ক্লজটা চিনার উপায় হলো তো, অনদো, সিন্স, অ্যাজ, বিকজ এগুলি থাকলে এগুলি হল সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? তো এই ক্ষেত্রে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। দো হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ লেজি, এটা কিন্তু একটা স্টেটমেন্ট অথবা বাক্য। ঠিক আছে? এবং এটা একটা প্রিন্সিপাল ক্লজ আছে বা একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, এজন্য হলো এটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে? তো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি বলেছি যে প্রিন্সিপাল ক্লজের ভার্ব এবং সাবজেক্টকে ভিত্তি করে আমরা ট্যাগের আনসারটা করব। ঠিক আছে? তো যেহেতু দো দিয়ে শুরু হয়েছে প্রথমে, দো হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। আর হি ইজ লেজি, এটা আমাদের বিষয়টা হলো এটা, অর্থাৎ এটার উপর ভিত্তি করে আমরা ট্যাগটা করব। তো এইখানে কি আছে? সাবজেক্টে কি আছে? হি, আর ভার্বটা কি আছে? ইজ, এবং বাক্যটা আছে অ্যাফার্মেটিভ। তো আমাদের বেসিক রুল, বাক্য অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ। আচ্ছা, অক্সিলারি থাকলে অক্সিলারিটা চলে যাবে, এজন্য কি হলো? ইজ অন হলো। আর এখানে তো সাবজেক্ট প্রোনাউনই আছে, এখানেও এটা চলে আসলো। কি দাঁড়ালো? দো হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ লেজি, কি হলো? ইজ অন হি। ওকে, আরেকটা বাক্য দেখো, রিমা কুড নট গো টু স্কুল অ্যাজ শি ওয়াজ ইল। এখানে বলো তো দেখি কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এবং কোনটা প্রিন্সিপাল ক্লজ? হ্যাঁ, এখানে অ্যাজ শি ওয়াজ ইল এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর এখানে রিমা কুড নট গো টু স্কুল এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে? তো অতএব আমাদেরকে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, আমরা এটা নিয়ে চিন্তা করব, এই যে প্রিন্সিপাল ক্লজটাকে নিয়ে চিন্তা করব। প্রিন্সিপাল ক্লজ সাবজেক্ট কোনটা? রিমা। আচ্ছা, তো এখানে কি আছে? এখানে মডেল ভার্ব আছে, তাকে মডেল ভার্বটা নিয়ে আসতে হবে, এবং এটা স্টেটমেন্টটা নেগেটিভ নোট আছে, সেহেতু এটা হবে অ্যাফার্মেটিভ। আমরা শুধু মডেল ভার্বটা অ্যাফার্মেটিভ ফর্ম বসালাম। আর রিমার প্রোনাউন হলো শি, কারণ আমরা কি দিয়ে দিলাম? উড শি। ঠিক আছে? আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা যাব কম্পাউন্ড সেন্টেন্সের কিভাবে আমরা ট্যাগটা করব। কম্পাউন্ড সেন্টেন্স মানে অল্প একটা ধারণা দিয়ে দিই। কম্পাউন্ড সেন্টেন্সটা হলো সেখানে দুইটা না দুইয়ের অধিকও থাকতে পারে, যতটাই ক্লজ থাকবে সবগুলি ক্লজই কি স্বাধীন, অর্থাৎ সবগুলি ক্লজই প্রিন্সিপাল, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে? এখন আমি এখানেও ক্লজ আছে, সেখানেও এই ক্লজ আছে, তাহলে কোনটাকে ভিত্তি করে আমরা ট্যাগ করব? কারণ দুইটা ক্লজের মধ্যে সাবজেক্ট থাকে, দুইটা ক্লজের মধ্যে ভার্ব থাকে, কোনটাকে ভিত্তি করব? হ্যাঁ, এখানে সোজা হিসাব হলো কম্পাউন্ড সেন্টেন্সের শেষের যে ক্লজটা, সেই ক্লজটার উপর ভিত্তি করে আমরা ট্যাগ করব। যেমন গোবিন্দ ওয়াজ এ গুড স্টুডেন্ট, এটা একটা ক্লজ, এবং এন্ড আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স এন্ড অর বার দ্বারা যুক্ত হয়, এন্ড কনজাংশন। ঠিক আছে? এরপরেরটা আরেকটা ক্লজ, হি গট জিপিএ 5। তো শেষের ক্লজ কোনটা? নিশ্চয়ই এটা, হি গট জিপিএ 5। অতএব আমরা এটার উপর ভিত্তি করে ট্যাগটা করব। এখানে সাবজেক্ট হলো হি, আর ভার্ব হলো কি? গট। ঠিক আছে? তো ভার্ব যদি গট হয় তাহলে আমরা কি করতে হবে? এখানে ডিড আনতে হবে, যেহেতু এটা অক্সিলারি না এবং এটা পাস্ট ফর্মে আছে, এবং ডিড এনে যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ সেহেতু নেগেটিভ হয়ে গেল ডিডন্ট। আর গোবিন্দ একটা ছেলের নাম, এই কারণে আমরা এখানে কি ব্যবহার করব? হি ব্যবহার করব। ওকে, আরেকটা উদাহরণ খেয়াল করো, ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, এন্ড কনজাংশন এন্ড আই টুক অ্যান আমব্রেলা, এটা আরেকটা ক্লজ। তাহলে বলো তো দেখি কোন ক্লজটার উপর ভিত্তি করে আমরা এটা করব? আশা করি তোমরা ধরতে পারছো। হ্যাঁ, এই যে শেষের ক্লজটার উপর ভিত্তি করে, ওইটার ভার্ব এবং সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা ট্যাগটা করব। ঠিক আছে? তো এখানে আই টুক অ্যান আমব্রেলা, এটা হলো আমাদের বিবেচ্য বিষয়। ঠিক আছে? তো এইখানে এই স্টেটমেন্টের মধ্যে ভার্বটা হলো টুক, অর্থাৎ টেক ভার্বের পাস্ট ফর্ম, আবারও পাস্ট ফর্ম। ওকে, তো সেই জন্য আমাকে কি করতে হবে? ডিড বসাতে হবে। আচ্ছা,
যেহেতু এটা স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, তার মানে নেগেটিভ করতে হবে, তার মানে ডিডন্ট করতে হবে। আর এখানে সাবজেক্টটা আই আছে, প্রোনাউন নিজেই আছে, এই কারণে আমরা আইটা বসাই দিলাম। ঠিক আছে, ক্লিয়ার? আসো নাম্বার 10। এটা একটা ছোট্ট একটা রুল। যদি কোনো বাক্য যে ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার দিয়ে শুরু হয়, তাহলে তোমরা ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারটা এখানে টেগের সাবজেক্ট হিসেবে নিয়ে যাবে। ঠিক আছে, যেমন দেয়ার ওয়াজ এ ম্যান নেমড রূপলাল। এখানে দেখো দেয়ার দিয়ে শুরু হয়েছে, এখানে আমরা দেয়ারটা নিয়ে এসেছি এবং ওয়াজ অক্সিলারি ভার্ব আছে, ওয়াজ নিয়ে এসেছি এবং স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, এই কারণে আমরা করে গেছি নেগেটিভ করেছি, ওয়াজ অন হয়ে গেল। ঠিক আছে, আরেকটা বাক্য সেম, ইট ওয়াজ হ্যাপি ডে, ওয়াজ নট ইট। দেখো এখানে ইট দিয়ে শুরু হয়েছে, এখানে ইটটা নিয়ে এসেছি, আর ওয়াজ আছে, এখানে ওয়াজটা নিয়ে এসেছি অক্সিলারি ভার্ব, আর যেহেতু স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ সেহেতু ওয়াজ অন হয়ে গেল। ঠিক আছে, ওকে। আমরা এবার শেষ পর্যায়ে চলে আসছি দ্বিতীয় পর্বের। আমরা এখানে কিছু কিছু এক্সেপশন দেখো। ওকে, দেখো দ্য পায়াস আর অলওয়েজ হ্যাপি, এটা একটা স্টেটমেন্ট, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। ওকে, এখানে অক্সিলারি ভার্ব আছে, আমাদের সূত্র মতো অক্সিলারি ভার্ব দিতে হবে। এটা অ্যাফার্মেটিভ এর নেগেটিভ আর্নড। ঠিক আছে, এখন প্রোনাউনটাই তো প্রবলেম। তো প্রোনাউনটা কি দেব? তো পায়াস, এটা মনে হচ্ছে কি সিঙ্গুলার, কিন্তু না, পায়াস বলতে ধার্মিক, ধার্মিকরা সবসময় সুখী। অর্থাৎ এটা দা পায়াস বলতে বোঝাচ্ছে সকল ধার্মিক মানুষদের বোঝাচ্ছে, যারা ধার্মিক তাদের সবাইকে বোঝাচ্ছে। এজন্য আমরা এখানে কি করবো, এই ধরনের ক্ষেত্রে দে ব্যবহার করবো। তদ্রুপ ঠিক এটার মতো দেখো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অর্থাৎ ধনীরা সবসময় সুখী না, এখানে সাবজেক্টটা দে আর রিচ। ঠিক আছে, আর অক্সিলারিটা আর আমরা নিয়ে আসছি আর, আর যেহেতু নেগেটিভ এই কারণে এটা নেগেটিভ হয় না, শুধু আর রয়ে গেছে। আর ইয়াটা কি হবে, প্রোনাউনটা সেটা হবে দে হবে, কারণ দা রিচও এখানে বলতে, রিচ বলতে ধনীদেরকে বোঝাচ্ছে, একজন ধনী না। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে দেখো 3 নাম্বার, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিংটা এখানে যদিও ভার্ব প্লাস আইএনজি, এটা নাউনের কাজ করতেছে এবং এটা সাবজেক্ট হিসেবে বসেছে, এটা জিরান। ঠিক আছে, এটার ভার্ব হলো কি অক্সিলারি ইজ, অক্সিলারি না ঠিক, আসলে ইজটা এখানে মেইন ভার্ব হিসেবে বসছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে ইজটা আমরা এখানে নিয়ে যাবো এবং যেহেতু এটা অ্যাফার্মেটিভ এখানে, এই কারণে আমরা কি করবো, ইজ অন করবো। আচ্ছা, আর ওয়াকিংটার প্রোনাউনটাই হলো ইজ। ঠিক আছে, তোমরা যদি এরকম বাক্য পাও তাহলে তোমরা এগুলি তোমরা এই করে এইভাবে করবে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট, এটা একটু কন্ট্রাডিক্টরি। ঠিক আছে, নিডের ব্যবহারটা, আই নিড হেল্প, আমার সাহায্য করো। এখানে নিড হলো মেইন ভার্ব হিসেবে, নিড এমন একটা জিনিস, নিড হলো মেইন ভার্ব হিসেবে বসতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে বাক্যে বসতে পারে। ঠিক আছে, এখানে নিডটা হলো মেইন ভার্ব, কারণ নিড এখানে টেন্স শো করছে, অর্থাৎ প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট শো করছে, অর্থাৎ টেন্স শো করছে, এই জন্য এটা মেইন ভার্ব। ঠিক আছে, এই কারণে আমরা এটা অক্সিলারি ধরবো না, যদি অক্সিলারি ধরবো না মানে অক্সিলারি নাই, এই কারণে আমরা কি দেবো, ডু অথবা ডোন্ট আনবো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ এই কারণে ডোন্ট, আর এখানে সাবজেক্টটা তো আই ছিল, এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো বাক্যটা, আই নিড গো হোম। এখানে কিন্তু নিড অক্সিলারি ভার্ব, কারণ এই নিডটার পরে কিন্তু আরেকটা ভার্ব রয়েছে। ঠিক আছে, এটা মডেল অক্সিলারি, আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই অবশ্যই আরেকটা ভার্ব থাকবে বেস ফর্মে। ঠিক আছে, এই কারণে আমরা কি করবো, এখানে নিডটাকে অক্সিলারি হিসেবে ধরবো এবং যেহেতু অ্যাফার্মেটিভ নিড অন, আর সাবজেক্টটা যেহেতু আই, তাহলে আমরা এখানে আই দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের অসুবিধা হলো ভিডিওটা পজ করে তোমরা দেখে নোট করে আলাদাভাবে রাখবে। তোমরা ইচ্ছা করলে এটা ডাউনলোড করে বারবারও দেখতে পারবো, এতে তোমাদেরই উপকার হবে। ওকে, 6 নাম্বার দেখো, আই এম ভেরি সরি। এটাও অনেক ক্ষেত্রে যেহেতু এম আছে, এটা অক্সিলারি, সেহেতু অ্যামন্ট আই, অনেকে অনেক ছাত্ররা বলতো না, এটা ইংরেজিতে এরকম কিছু নাই, এম এর নেগেটিভ ফর্ম নাই, অর্থাৎ এম এর নেগেটিভ ফর্ম কন্ট্রাক্টেড ফর্ম হবে না, ইংরেজরা এটা এভাবে ব্যবহার করে না, এই কারণে এনটাই ব্যবহার করবো অথবা আর্নটাই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, কিন্তু স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু তুমি অ্যাফার্মেটিভ ট্যাগে এমটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এই যে আই এম নট গোয়িং হোম নাও, এখানে দেখো এম আছে, এমনি আছে, কিন্তু নট আমরা এখানে নেগেটিভ না,
আর আইটা রয়ে গেছে। ঠিক আছে, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ আমরা একটু আগে দিয়েছি, যার সম্ভবত ডাবল চলে আসছে। ওকে, এখানে দেখো লাস্টের বাক্যটা, এ ইজ নট এ সেন্টেন্স। আসলে এ তো সেন্টেন্স না, এত হলো একটা লেটার, একটা অক্ষর। এটা কিন্তু এখানে সাবজেক্ট, আর এখানে ইজ আছে অক্সিলারি, যদিও মেইন ভার্ব হিসেবে কাজ করতে, ইজটা অক্সিলারি। তো এখানে ইজটা চলে গেছে, আর যেহেতু নট এখানে নেগেটিভ না, আর এর প্রোনাউনটা আমরা ব্যবহার করেছি ইট। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ট্যাগ কোশ্চেনের এই দুইটা লেসনে ট্যাগ কোশ্চেনের আলোচনাটা তোমরা এনজয় করেছো এবং উপকৃত হয়েছ। ঠিক আছে, আর তোমরা যদি উপকৃত হও আমার এই শ্রমটা সার্থক হবে। আরেকটা কথা, তোমরা তোমাদের কোনো জানার বা কোনো সমস্যা থাকলে তোমরা আমার এই ভিডিওটা যখন আপলোড হবে, ইউটিউবে আপলোড হবে এবং তোমার পেজেও, আমাদের স্কুলের পেজেও আপলোড হবে, রাগিব রাবে হাই স্কুল অ্যান্ড কলেজের যে পেজ ওইটাতে আপলোড হবে, সেখানেও তোমরা কমেন্ট বক্স থেকে কমেন্ট করবে। এতে আমারও উপকার হবে, তোমাদেরও উপকার হবে। ধন্যবাদ সবাইকে।